এদিকে গেস্ট হাউসে ফিরে এসে বিজয়া দেখে যে রুম সম্পূর্ণ লণ্ডভণ্ড, একটা মোবাইল ফোন পড়ে আছে। আর ঠিক তখনই সেই মোবাইলে একটা ফোন আসে। ওদিক থেকে একটি লোক তাকে ভয় দেখানোর চেষ্টা করে ও বিজয়ার মোবাইলে একটি ভিডিও পাঠানো হয়েছে বলে জানায়। ভিডিওটি খুলতেই বিজয়া দেখে যে নীলের আইসিইউ রুমে কেউ ঢুকে তার অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছে। ফোনে থাকা লোকটি অনবরত বিজয়াকে বলে চলে যে বিজয়া যদি চুপচাপ এই কেসের তদন্ত বন্ধ না করে তাহলে নীলের জীবন আর থাকবে না। সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছে সে ডাক্তারকে কমপ্লেন করে যে আইসিইউতে কেউ ঢুকে তার নীলকে মারার চেষ্টা করেছিল। ভিডিওটি দেখাতে গিয়ে দেখে যে ভিডিওটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। কি করে ডিলিট হলো সে বুঝতে পারে না। ডাক্তারবাবু বিজয়াকে আশ্বস্ত করে যে সে হসপিটাল নীলের জন্য খুব সিকিওর, তথাপিও তদন্তের ব্যবস্থা করবেন বলে উনি জানান। কিন্তু বিজয়া কাউকে ভরসা করতে পারছিল না। কি করবে বুঝতে না পেরে বিজয়া তখন সেই বিল্ডারকে ফোন করে। বিল্ডারকে সে জানায় যে নীলের জন্য একটি ভালো হসপিটাল ঠিক করে দিতে হবে, আর তার বদলে বিল্ডারকে সে তার নিজের বাড়িটি লিখে দেবে। বিল্ডার তখন নীলের জন্য ভালো হসপিটালের ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে ওকে সেখান থেকে শিফট করার ব্যবস্থা করে। পরদিন অনুরাধা বিজয়াকে ফোন করে এনজিওতে আসতে বলে। অনুরাধার সঙ্গে দেখা করতে গিয়ে বিজয়া দেখে যে সেখানে নীলের রুমমেট অহন ও তার মা উপস্থিত। অহনের অবস্থা খুব খারাপ, সে চলতে ফিরতে পারছে না, কথা বলছে না। অহনের মা তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এসেছে। আসলে হয়েছে কি, বিজয়রা চলে আসার পর সেই ভদ্রমহিলা অহনের মাকে বিজয়দের আসার কথা জানিয়েছিল। সেই কথা শোনার পর অহনের মা অনুরাধাকে ফোন করে। অহনের মার ফোন পেয়ে অনুরাধা বোঝে যে কোনো স্ট্রেস বা ট্রমার থেকে অহনের এরকম হয়েছে, চিকিৎসা করলে সে ভালো হয়ে যাবে। অনুরাধা তখন অহন আর ওর মাকে সেই এনজিওতেই থাকতে পারে। চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা লাগবে না সেটাও জানায়। অহনের মা ওদেরকে জানায় যে কয়েকদিন আগে একজন ভদ্রলোক আর একটি ছেলে অহনের সাথে দেখা করতে ওদের বাড়ি এসেছিল। অহনের মা তখন বাড়ি ছিল না। সেই ভদ্রলোকেরা নিশ্চয়ই অহনকে কিছু করেছিল বা বলেছিল, তারপর থেকে অহন এরকম হয়ে গেল। অহনের এমন অবস্থা দেখে ওরা ভয় পেয়ে ঘর ছেড়ে পালিয়ে অন্য কোথাও কয়েকদিনের জন্য আশ্রয় নেয়। অহনের বাবা হাঁটতে চলতে পারে না। আমফান ঝড়ে লাইটের পোস্ট থেকে পড়ে গিয়ে শিরদাঁড়া ভেঙে যায়। তখন থেকে সে আর হাঁটাচলা করতে পারে না। অহনের মা আয়ার কাজ করে সংসার চালায়। ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী। একটা ন্যাশনাল স্কলারশিপ পেয়ে সেই টাকায় কেআইএসটিতে ভর্তি হয়েছিল। কে যে কি করলো অহনের মা কিছুই বুঝতে পারছে না। বিজয় বলে যে অহন নিশ্চয়ই একেবারে আগের মতো সুস্থ হয়ে উঠবে বলে সে অহনের গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে নীলের কথা ভাবতে থাকে। তারপর বিজয়া একটি গয়নার দোকানে গিয়ে নিজের সমস্ত গয়না বন্ধক রেখে 1085 টাকা পায়। গয়নার দোকানের মালিক বলে যে সে বিজয়াকে চেনে, তার নিজের কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু তাই বলে একজন মায়ের দুঃখ সে বুঝবে না তা কি করে হয়। সে বলে যে বিজয়াকে সুদ দিতে হবে না, যখন পারবে তখন আসল টাকাটা ঘুরিয়ে দিয়ে গয়নাগুলো নিয়ে গেলেই চলবে। বিজয়া তখন কৃতজ্ঞতার সঙ্গে বলে যে শহরে ওনার মতো মানুষ আছে বলেই এখনো এই শহরটা বেঁচে আছে, না হলে তো কবেই মরে যেত। কয়েকদিন মেডিসিন আর কাউন্সেলিং এর পর অহন অল্প সুস্থ হয়। বিজয়া খবর পেয়ে অহনকে দেখতে আসে। অহন তখন সবটা জানায় যে কলেজে ভর্তি হওয়ার পর থেকে কি কি হয়েছিল। অহন বলতে শুরু করে, কলেজে ভর্তি হওয়ার পর হস্টেলে অহন একদিন স্নান করছিল। বাথরুমে তখন উপরের দিকে তাকিয়ে দেখে যে একটা মোবাইল ফোন দিয়ে কেউ ওর স্নান করার ভিডিও রেকর্ড করছে, আর ভিডিওটি পাবলিক করে দেবে বলে তাকে ভয় দেখাচ্ছে। তারপর সে বাইরে অন্য একটি ছেলের গলা শুনতে পায় যে ওদের ভিডিও করা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিল। সিনিয়র ছেলেদের সঙ্গে বাইরে থাকা ছেলেটির হাতাহাতিও হয়। তারপর সেই সিনিয়র ছেলেরা সেই প্রতিবাদ করা ছেলেটিকে শাসিয়ে সেখান থেকে চলে যায়, কারণ মোবাইল থেকে অহনের স্নানের ভিডিওটি ছেলেটি ডিলিট করে দিয়েছিল। বাথরুমের দরজা খুলে অহন ছেলেটির মুখ দেখতে পায়। খুব অবাক এবং সেই সঙ্গে আশ্বস্ত হয় যে সেই ছেলেটি মানে নীলাঞ্জন যখন তার রুমমেট হয়ে হস্টেল রুমে আসে। নীলাঞ্জন ও তার কলেজের সাবজেক্টও একই ছিল। খুব অল্প দিনের মধ্যে ওদের বন্ধুত্ব খুব গাঢ় হয়। সেদিন নীলাঞ্জন ওর মাকে বারে বারে ফোন করছিল, কিন্তু ওর মা ফোন উঠিয়ে ওকে একটু কড়া করে কথা শোনায়
নীল একটু অবাক হয়। নীল বুঝতে পারে যে ওর মা নিশ্চয়ই কোনো অসুবিধার মধ্যে আছে, সেই নিয়ে ওর একটু চিন্তাও হতে থাকে। তারপর তারা দুজন রাতের খাওয়া দাওয়ার জন্য ডাইনিং হলে যায়। খাওয়া দাওয়া শেষ হয়েছিলই এমন সময় রিকি বলে একজনের সাঙ্গপাঙ্গর দল এসে ওদের দুজনকে উঠিয়ে নিয়ে একটা রুমে যায়। সেখানে গিয়ে প্রথমে অহনের উপর অত্যাচার শুরু হয়। ওদের জামা কাপড় খুলতে বলা হয়। অহন জামা কাপড় খুলে ফেলে, কিন্তু নীলাঞ্জন শার্ট খোলে না। ওরা নীলাঞ্জনের শার্ট ছিঁড়েই ফেলে। ওদের হাতে মদের গ্লাস দেওয়া হয়। নীলাঞ্জন নিজের গ্লাস ফেলে দেয়, অহনেরটাও দুমড়ে মুচড়ে ফেলে। এটা দেখে রিকি ওদের গালি দিতে শুরু করে। ভয়ে অহনের পেচ্ছাপ বেরিয়ে যায়। ওরা বলে যে প্যান্টে যখন পেচ্ছাপ হয়েই গেছে তখন অহন যেন নিজের প্যান্ট ও জাঙ্গিয়া খুলে ফেলে। অহন ওদের কথা শুনে সব খুলে ফেলে। অহনের গোপনাঙ্গের সাইজ দেখে ওরা হাসি ঠাট্টা করতে শুরু করে এবং সেটার ছবি তুলে হোস্টেলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেও বলে। তারপর অহনদের মদ খেতে জোর জবরদস্তি করা হয়। সেদিনের মতো ডোজ দেওয়া হয়ে গেছে বলে ওরা ওদের ছেড়ে দেয়। নীলাঞ্জনকে বলে যে কাল ওকে ডোজ দেওয়া হবে। অহন ও নীলাঞ্জন তখন নিজেদের রুমে আসছিল, তখন ওরা পিছন থেকে কন্টিনিউ ওদেরকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা করতে থাকে, স্পেশালি অহনকে নিয়ে। তখন নীলাঞ্জন সহ্য করতে না পেরে ওদের উপর আক্রমণ করলে ওরা ইচ্ছে করে বারান্দা থেকে নীলাঞ্জনকে ঠেলে ফেলে দেয়, আর নীলাঞ্জন নিচে টেবিল টেনিস বোর্ডের উপর পড়ে। অহন তখন অলরেডি ভয়ে কাঁপছিল, তথাপিও সে অ্যাম্বুলেন্স ডাকার কথা বললে ওরা কেউ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে না। রিকি ও তার সাঙ্গপাঙ্গের দল নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় ডিসকাস করতে থাকে যে এখন এই কেসটিকে সুইসাইড বলে কিভাবে চালানো যায়। সেই ডিসকাশনে হস্টেলের ওয়ার্ডেনও উপস্থিত ছিল। ঠিক সময় হসপিটালে নিয়ে গেলে নীলের এমন বাড়াবাড়ি অবস্থা হতো না। কথাগুলো বলা শেষ করে অহন বিজয়ার কাছে বারবার সরি বলে ক্ষমা খোঁজার চেষ্টা করে, কারণ অহনের জন্যই আজকে নীলাঞ্জনের এই অবস্থা। সবাই মিলে প্ল্যান করতে বসে যে কিভাবে এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া যায়। পুলিশ প্রশাসনের কাছ থেকে যে কোনো রকম সাহায্য পাওয়া যাবে না সেটা ওরা আগেই বুঝতে পেরেছিল। বিজয়া নিজেই কিছু করবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রিকি নামের ছেলেটা যে কে সেটা কেউই বুঝতে পারছিল না। আবার সেই 5 বছর আগের র্যাগিংয়ের ঘটনার সঙ্গে জড়িত কেউ যদি এই ঘটনার সঙ্গেও জড়িত হয় সেটারও সম্ভাবনার কথাও ওদের মাথায় চলছিল। কারণ একটা ছেলেকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরও ওরা যেভাবে ঠান্ডা মাথায় মিটিং করছিল সেটা শুনে বিজয়ার মনে হয়েছিল যে এই ঘটনাটা ওদের কাছে নতুন কিছু নয়, ওরা আগেও এসব ঘটনা ঘটিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিজয়ার পূর্বাকে মনে পড়ে। বিজয়া ফোন করে পূর্বাকে সেই এনজিওতে আসতে বলে। পূর্বা 5 বছর আগের র্যাগিংয়ের ফাইল নিয়ে অনুরাধার এনজিওতে এসে উপস্থিত হয়। র্যাগিংয়ে অভিযুক্তদের নামের লিস্টও পূর্বা অলরেডি বানিয়ে এনেছিল। ওরা তখন সোশ্যাল মিডিয়া সার্চ করবে বলে ভাবে। র্যাগিংয়ের অভিযুক্তদের প্রত্যেকের নাম ধরে যখন সোশ্যাল মিডিয়ায় খোঁজা হচ্ছে তখন একটা ফটো দেখে অহন খুবই অস্থির হয়ে পড়ে। যেই ছেলেটার ফটো দেখে অহন অস্থির হয়ে পড়েছিল তার নাম মেঘদূত গুপ্ত, মিহির গুপ্তর ছেলে। পূর্বা বলে যে এই মিহির গুপ্ত একজন খুব প্রভাবশালী ব্যক্তি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সবকিছুই তার নির্দেশেই চলতে থাকে। মিহির গুপ্ত একজন কিং মেকার, তার শালা স্টেট ক্যাবিনেটের মিনিস্টার। সম্পূর্ণ সিস্টেম তার নিজের পকেটে ঢোকানো আছে। পূর্বা আগেও মিহির গুপ্তর কিছু কিছু কুকীর্তি এক্সপোজ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয়নি। শোনার পর অনুরাধা বিজয়াকে বলে যে এত প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিজয়া কি পেরে উঠবে। বিজয়া তখন বলে যে ওদের নৈহাটিতে মাঝে মাঝে খুব সাপের উপদ্রব হয়। সাপকে ধরার জন্য ওরা কেউই বনে বাদারে আলু নিয়ে ঘুরতে থাকে না, ইঁদুরের গর্তের সামনে অপেক্ষা করতে থাকে। সেভাবে প্ল্যান করেই ওদের এগোতে হবে। ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোন আসে যে নীলের জ্ঞান ফিরেছে। বিজয়া হসপিটালে গিয়ে নীলের সঙ্গে দেখা করবে বলে জানায়। অহন ও বিজয়ার সঙ্গে হসপিটালে যাবে বলে জানায়। এদিকে নিজের বাড়িতে মিহির গুপ্ত তখন নিজের শালাবাবু অলোকের সঙ্গে কথা বলতে ব্যস্ত। অবস্থা বেগতিক দেখে রিকিকে কয়েকদিনের জন্য কাশ্মীর পাঠিয়ে দিয়েছিল মিহির,
কিন্তু হঠাৎই রিকি কলকাতায় চলে আসে, বলে যে কাশ্মীরে থাকতে তার একদম ভালো লাগছিল না, কারণ সেখানে ইন্টারনেট নেই, গেম নেই, সে কি করবে, সে খুব বোর হচ্ছিল। মিহির তখন ছেলের উপর রেগে গিয়ে কলকাতার ঘরের মধ্যে ঢুকে বসে থাকতে বলে, বাইরে বেরোতে মানা করে। এদিকে মিহির যে ছেলেটিকে বিজয়ার উপর নজর রাখতে পাঠিয়েছিল, সেই ছেলেটি এসে জানায় যে বিজয়া সারাদিনে খুব বেশি জায়গায় যায়নি, সেই ম্যাডামের এনজিওতে গিয়েছিল, আর সেই নিউজ চ্যানেলের পূর্বা ম্যাডামও সেই এনজিওতে এসেছিল। মিহির তখন বলে যে 3জন মেয়ে ছেলে মিলে কি বা তার ক্ষতি করবে, মেয়েদের কাজ আর কি, সারাদিন রান্না করবে আর বাকি সময় কুটকাচালি করবে। তথাপিও ওদের উপর আরও নজর রাখতে বলে মিহির। এদিকে বিজয়া আর অহন এসে পৌঁছায় হসপিটালে নীলাঞ্জনকে দেখার জন্য। নীলাঞ্জন তখন অনেকটাই রেসপন্স করছিল। ডাক্তার বলে যে নীলাঞ্জন হয়তোবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওদের হাসপাতালে দেখে সেই ইনফর্মার ছেলেটি মিহিরকে ইনফর্ম করে যে বিজয়া আর অহন নীলাঞ্জনকে দেখতে এসেছে। তখন মিহির নির্দেশ দেয় যে ওদেরকে আস্তে করে হ্যালো করে দেওয়ার জন্য। বিজয়া আর অহন যখন হাসপাতাল থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসছিল, ঠিক সেই সময় একটি মেয়ে এসে প্রচণ্ড জোরে বিজয়াকে ধাক্কা মারে আর ওর গায়ে জলের বোতল ফেলে দেয়। বলে যে নেক্সট টাইম এটা জলের বোতল না হয়ে অ্যাসিডের বোতলও হতে পারে, আর সেখানে বিজয়া না থেকে নীলাঞ্জন বা অহনও থাকতে পারে। বিজয়া আবার পুলিশ স্টেশন আসে কমপ্লেন করার জন্য। ইন্সপেক্টর বিজয়ের সঙ্গে দেখা করে না, উল্টে মিহিরকে ফোন করে বলে যে বিজয়াকে এভাবে আস্তে করে হ্যালো বললে চলবে না, তার একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ইন্সপেক্টরের দেখা না পেয়ে বিজয় থানায় বলে আসে যে সে আবারও থানায় আসবে, যতক্ষণ না পর্যন্ত ইন্সপেক্টরের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ। তারপর বিজয়া আর অহন ট্যাক্সি করে যখন ঘরে ফিরছিল, তখন একটা বিশাল ট্রাক এসে ট্যাক্সিতে ধাক্কা মারার চেষ্টা করে। ড্রাইভার ট্যাক্সিটাকে বাঁচাতে গিয়ে সাইডে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে ড্রাইভারের স্পট ডেড। বিজয়া ও অহনও প্রচণ্ড জোরে আঘাতপ্রাপ্ত হয়। বিজয়ার তখন ব্যান্ডেজ বাঁধা চলছিল। অনুরাধা ও অহনের মাও সেখানে উপস্থিত হয়। অনুরাধা বিজয়াকে রিকোয়েস্ট করে যে তার সঙ্গে ওর এনজিওতে যাওয়ার জন্য। নীলাঞ্জনের উপর চোখ রাখার জন্য দুটো ছেলেকে সে হসপিটালে থাকতে বলেছে। বিজয়া তখন জানায় যে ওকে গেস্ট হাউসে ফিরতেই হবে। অনুরাধা যেন অহনকে ওদের সঙ্গে খুব সেফলি ঘরে নিয়ে যায়। বিজয়া যখন গেস্ট হাউসে ঢুকতে থাকে, ঠিক সেই সময় ওর ফোনে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর বিজয়ার চোখ মুখের ভাষা পাল্টে যায়। সে তখন আস্তে আস্তে নিজের রুমের দিকে এগিয়ে গিয়ে দেখে যে রুমের দরজা খোলা। ভেতরে মিহির ও তার ছেলে রিকি তার জন্য অপেক্ষা করছে। মিহির গুপ্তা বিজয়াকে বলে যে ওরা যদি আগেই দেখা করতো তাহলে এত ঘটনা ঘটতো না। তার ছেলে রিকি হয়তোবা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, আসলে কম বয়সের ছেলে তো, রক্ত একটু গরম। কিন্তু সে যেহেতু রাজার ছেলে, তাকে একেবারে রাজার ছেলের মতো মানুষ করা হয়েছে, তাই সে যখন যা চায় তখনই মিহির তাকে দিয়ে দেয়। আগে যখন খেলনা বন্দুক চাইতো তখনও মিহির সেটা তাকে দিত, আর এখন যখন আসল বন্দুক চায় তখনও সে তাকে সেটা দিয়ে দেয়। এই ঘটনাটায় যতটা রিকির দোষ আছে ঠিক ততটা নীলাঞ্জনেরও দোষ আছে। নীলাঞ্জনের কি দরকার ছিল প্রতিবাদ করার? সে যাই হোক, ভুল যখন হয়েই গেছে তখন আর তো কোনো উপায় নেই। এখন সে বিজয়াকে মেরে সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। যদিও গত 10 বছর থেকে নিজের হাতে কোনো মানুষকে মারেনি, তথাপিও সে ডিসাইড করেছে যে এই বয়সে নিজে হাতে বিজয়াকে খতম করবে। এতদিন কিভাবে এই ঘটনা সে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে এসেছে সেটাও সে কথার পাকে বিজয়াকে বলে ফেলে। তারপর মিহির বিজয়াকে বোঝানোর ছলে বলে যে বিজয়া যে এত কিছু করছে তার ছেলের জন্য, সেই ছেলে যদি না থাকে তাহলে তার এত কিছু করা বৃথা। তখন বিজয়া বলে যে ও শত চেষ্টা করলেও আর ছেলের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হসপিটাল থেকে ফোন এসেছিল যে নীলাঞ্জন আর এই দুনিয়ায় নেই। সেটা শোনার পর মিহির আর রিকি অল্প স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন মিহির বলে যে বিজয়াকে শেষ করে দিতে এখন আর তার কোনো বাধাই নেই বলে সে নিজের ঘড়িটা খুলে প্রস্তুত হয়।
সে বিজয়ের দিকে অগ্রসর হতে থাকে। বিজয়া প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে মিহিরকে। মিহির এতটা আশা করেনি। হঠাৎ করে থাপ্পড় খেয়ে সে একটু হতচকিত হয়ে যায়। তারপর বিজয়া হাতের সামনে একটা গ্লাসের বোতল পায়। সেটা ভেঙে মিহিরের দিকে পায়ে পায়ে এগিয়ে বলতে শুরু করে যে মিহির এবার খুব খারাপ মানুষের সঙ্গে পাল্লা নিয়ে নিয়েছে। সে একজন মায়ের সঙ্গে পাল্লা নিয়েছে, যেটার মাসুল তাকে এবার গুনতেই হবে বলে সে টিভিটা রিমোট দিয়ে অন করে দেয়। টিভিতে দেখা যায় যে ওই রুমের ভিতর যা চলছিল তা টিভিতে লাইভ হচ্ছে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পূর্বা এসে বিজয়ের রুমের একটা পেইন্টিংয়ের মধ্যে একটা ক্যামেরা ফিট করে দিয়ে গেছিল এবং তার সেটিংটা এমন ছিল যে রুমের ভিতর যা হয় তা যেন সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমিং হয় এবং তখন সেটাই হচ্ছিল। বিজয়া বলছে যে মিহির একেবারে পালিয়ে যেতে পারবে না, কারণ বাইরে তখন হাজার হাজার জনতা সেই টিভিতে দৃশ্য দেখে সেই হোটেলের বাইরে ভিড় জমিয়েছে। সব কিছু দেখে মিহির বুঝতে পারে তাদের আর কিছু করার নেই। এসব কথা বলে বিজয়া সেই রুম থেকে বেরিয়ে যায় দরজাটা লক করে। তারপর পুলিশ এসে মিহির ও রিকিকে গ্রেপ্তার করে। সঙ্গে ইন্সপেক্টরকেও গ্রেপ্তার করা হয়েছিল। কয়েকদিন পরের ঘটনা, চিফ মিনিস্টারের সঙ্গে বিজয়ার মিটিং চলছে। চিফ মিনিস্টার বিজয়ার সাহসের প্রশংসা করে বিশেষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন এবং জানান যে কলেজের র্যাগিং চক্রটি সম্পূর্ণভাবে ধরা পড়েছে। বিজয়া চিফ মিনিস্টারকে অনুরোধ করেন যাতে মিহির গুপ্ত ও তার ছেলে কখনো আইনের হাত থেকে মুক্তি না পায়। উনি মাথা নেড়ে তার সম্মতি জানান। বিজয়া তখন চিফ মিনিস্টারকে অনুরোধ করেন উনি যেন আরও একটি কেস খোলার ব্যবস্থা করেন। কেসটি হলো 2013 সনের নিলয় বসু সুইসাইড কেস, নৈহাটি। বিজয়া চিফ মিনিস্টারকে জানায় যে নিলয় বসু নীলাঞ্জন বসুর বাবা। তার কেসটিও সুইসাইড বলে পুলিশ ক্লোজ করে দিয়েছিল। এভাবেই এই সিরিজটি শেষ হয়ে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।